পাল্টাপাল্টি শুল্ক স্থগিতে চায়নার সঙ্গে অস্থায়ী সমঝোতার বিষয়টি আমেরিকার জন্য কোনো বিজয় নয়, এমন মত দিয়েছেন অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞরা। এটাকে প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের আত্মসমর্পণ বলেই মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই সমঝোতার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বরং নিজের হাতে তৈরি সম্ভাব্য বড় ক্ষতি থেকে দেশকে সাময়িকভাবে রক্ষা করলেন। তবে আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি না হওয়ায় দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ঝুঁকি ও অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনিভায় চায়নার সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক শেষে 90 দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক স্থগিতের বিষয়ে সমঝোতায় আসে আমেরিকা। ফলে আপাতত বড় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে সক্ষম হয় ট্রাম্প প্রশাসন। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ঐতিহাসিক জয় হিসেবে দাবি করছে হোয়াইট হাউস। তবে অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। মিশিগান ইউনিভার্সিটির ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি ডিপার্টমেন্টের অধ্যাপক জাস্টিন উলফার্স বলেন, এটি স্বল্পমেয়াদে ভালো খবর হলেও দীর্ঘমেয়াদে উদ্বেগ রয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক পিটার বেকার বলেন, অস্থায়ী সমঝোতার পরও চায়নার ওপর 30% শুল্ক বহাল থাকছে, এটি স্বাভাবিক নয়। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের ডিরেক্টর মার্কাস নোল্যান্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে চায়নার উপর শুল্ক 15 থেকে 20% ছিল। এরপর ধাপে ধাপে তা বেড়ে 145% পৌঁছায়, আর এখন সেটা কমে 30% এসেছে, অর্থাৎ এখনও স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি। তবে এই সমঝোতা না হলে দেশের বাজারের সরবরাহ ব্যবস্থায় মহামারী সময়ের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো বলে মন্তব্য করেন নোল্যান্ড। Where they were last week was absolutely apocalyptic. It would have resulted in supply chain disruptions that would have been something like the pandemic. এনবিসি নিউজের সাংবাদিক শ্যানন পেটিবিস বলেন, চায়না তাদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে, বড় কোনো ছাড় দেয়নি, বরং কাগজে কলমে আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই শুল্ক কমাতে পেরেছে। সাবেক ডেমোক্রেটিক সেনেটর জন টেস্টার দাবি করেন, ট্রাম্প প্রশাসনের নীতিগুলো দেশের সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে অনেকের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করছে। দ্য গার্ডিয়ানের ইকোনমিক্স এডিটর হিদার স্টুয়ার্ট তার বিশ্লেষণে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা চায়নার বাণিজ্য যুদ্ধের এই অস্থায়ী বিরতিকে নিজের বিজয় হিসেবে দাবি করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ধরনের আত্মসমর্পণ। এমএসএনবিসির সঞ্চালক ও হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর নিকোলাস ওয়ালেসের মতে, চায়নার কাছে ট্রাম্পই প্রথমে নতি স্বীকার করেছেন। মেডিকেডে কোনো ধরনের কাটছাট না করতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনেটর জশ হাউলি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক কলামে ওই আহ্বান জানিয়ে লাল শিবিরের এই সেনেট সদস্য বলেন, দেশের 70 মিলিয়নের বেশি নাগরিক এই সেবা পাচ্ছে, ফলে এতে তহবিল কমিয়ে দিলে বিপদে পড়বে নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সতর্ক করছেন, মেডিকেডে কাটছাটে অনেক মানুষ মারা যেতে পারে, তাই রিপাবলিকান আইন প্রণেতাদের সাহস নিয়ে এমন উদ্যোগের বিরোধিতার আহ্বান জানিয়েছেন। হাউস রিপাবলিকানরা প্রস্তাবিত খসড়া বাজেট প্রকাশ করেছে সোমবার, যেখানে ব্যয় সংকোচনের কথা বলে $880 বিলিয়ন কাট ছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে তারা, যার অধিকাংশই করা হবে মেডিকেডে বলে খবর পাওয়া যাচ্ছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর ছাড় দিতে চাইছেন $4.5 ট্রিলিয়ন, যার বড় একটা অংশ উঠে আসবে মেডিকেডে তহবিল কমিয়ে। তাই তো মেডিকেডের সেবা পেতে কারা বিবেচনায় আসবেন সেক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। নাগরিকত্ব ছাড়া কেউ যাতে এই সুবিধা না পেতে পারেন সেজন্য খুঁটিনাটি যাচাই বাছাই করা হচ্ছে। স্টেটের জন্য তহবিল বরাদ্দ কম রাখারও প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ধরনের বিলে বিরোধিতা করবেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা, কিন্তু এবার কিছু রিপাবলিকানও এগিয়ে এসেছেন। তাদেরই একজন সেনেটর জশ হাউলি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক কলামে লাল শিবিরের এই সেনেট সদস্য বলেছেন, দেশের 70 মিলিয়নের বেশি নাগরিক এই সেবা পাচ্ছেন। নিজ স্টেট মিজুরিতে 1 মিলিয়নের বেশি বাসিন্দা এই সেবার উপর নির্ভরশীল, ফলে এতে তহবিল কমিয়ে দিলে বিপদে পড়বে নিম্ন আয়ের মানুষ ও তাদের শিশুরা। হাসপাতাল বন্ধ হয়ে যাবে। তাই মেডিকেডে কোনো ধরনের কাটছাঁট না করতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সতর্ক করে বলেছেন, মেডিকেডে কাটছাঁটে অনেক মানুষ মারা যেতে পারে, তাই রিপাবলিকান আইন প্রণেতাদের সাহস নিয়ে এমন উদ্যোগের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
ওদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এক ভিডিও বার্তায় ট্রাম্প প্রশাসনের মেডিকেড নীতির কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ধনীদের স্বার্থ রক্ষায় দরিদ্র মানুষের ওপর বোঝা চাপানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেনিফার ম্যাকলেলান মনে করেন, এর ফলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট মূলত বাতিল করার চেষ্টা করা হচ্ছে, যে জন্য সাধারণ মানুষকেই মূল্য দিতে হবে। তবে এনবিসি নিউজ সূত্রের বরাতে বলছে, বিলটি হাউস ফ্লোরে উত্থাপিত হলে অন্তত 4 জন রিপাবলিকান কংগ্রেসম্যান এটির বিরুদ্ধে ভোট দিতে পারেন, আর তাতে কংগ্রেসের নিম্নকক্ষেই আটকে যেতে পারে খসড়া বাজেট প্রস্তাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বড় ধরনের এক দুর্নীতির অংশ বলে মন্তব্য করেছেন সেনেটর ক্রিস মার্ফি। তিনি দাবি করেন, কাতারের বিমান উপহার নেওয়া ছাড়াও সৌদি আরব এবং ইউএইকে বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে নগদ অর্থ সংগ্রহ করবেন ট্রাম্প। এদিকে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট মনে করেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বিমানের মতো বড় কোনো উপহার গ্রহণ করতে পারেন না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করেই $400 মিলিয়ন এই বিমান নেবেন তিনি। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, যে কোনো ধরনের সহায়তার ক্ষেত্রে আইন মেনে চলতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এ সময়ের বহুল আলোচিত বিষয়, কাতারের কাছ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিলাসবহুল বিমান উপহার পাওয়ার বিষয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, বিনামূল্যে এমন উপহার পাওয়ার বিষয়টি ডেমোক্রেটরা মেনে নিতে পারছে না। ট্রাম্প দাবি করেন, বিমান উপহার নেয়ার বিষয়টি স্বচ্ছ প্রক্রিয়া মেনেই হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই প্রশাসন যে কোনো অনুদান গ্রহণের ব্যাপারে আইন মেনে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এত বড় উপহারের বিনিময়ে কাতার কিছু চাইতে পারে, এই বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে তারা মোটেও চিন্তিত না, কারণ কাতার জানে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় আমেরিকার স্বার্থের জন্য কাজ করেন। তবে সাংবাদিক ও লেখক ডেভিড ইগনিশিয়াস বলছেন, দেশ যেন কারো কাছে ঋণী হয়ে অন্যের স্বার্থ রক্ষায় কাজ না করে তা নিশ্চিত এই ধরনের বড় উপহার গ্রহণের আগে কংগ্রেসের অনুমোদনের বিধান সংবিধানে আছে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হাউস এথিক্স কমিটির চেয়ার চার্লি ডেন্ট বলছেন, তিনি মনে করেন এই উপহার গ্রহণ করা হলে তা এমলুমেন্টস ক্লজ ভঙ্গ করবে। এই ক্লজে ফেডারেল কর্মকর্তা কর্মচারীদের কোনো উপহার গ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি মনে করেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর এবং কাতারের কাছ থেকে মূল্যবান উপহার নেওয়ার বিষয়টি সাধারণ কিছু নয়, এটি একটি বড় ধরনের দুর্নীতি। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের সাথে বেসামরিক পরমাণু চুক্তি করতে এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানিতে ইউনাইটেড আরব আমিরাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেই ট্রাম্পের এই সফর। তিনি দাবি করেন, এসব সুযোগ সুবিধার বিনিময়ে আমেরিকার সাধারণ মানুষের জন্য কোনো সুবিধাই আদায় না করে শুধু নগদ অর্থ চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকার অনুযায়ী সাউথ আফ্রিকা থেকে 49 জন শ্বেতাঙ্গ নারী, পুরুষ ও শিশু শরণার্থী হিসেবে দেশে এসে পৌঁছেছে। সোমবার ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালাস এয়ারপোর্টে তাদের স্বাগত জানান ডেপুটি স্টেট সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডো এবং ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ট্রয় এডগার। দেশে তাদের জীবন সুন্দর ও সফল করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারিরা। তাদের আইওয়া, আইডাহো এবং নিউ ইয়র্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নিজ দেশে বর্ণ বৈষম্য এবং নিপীড়নের শিকার 49 জন শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকানকে শরণার্থী হিসেবে দেশে এনেছে ট্রাম্প প্রশাসন। সোমবার তাদের বহনকারী বিমান ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালাস এয়ারপোর্টে পৌঁছায়। শরণার্থীদের সবার হাতে ছিল আমেরিকার পতাকা। সেখানে তাদের বরণ করে নেন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডো এবং ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ট্রয় এডগার। ক্রিস্টোফার ল্যান্ডো বলেন, সাউথ আফ্রিকায় বর্ণবাদের শিকার আফ্রিকানদের দেশে আনার বিষয়ে অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই অঙ্গীকারই এখন রাখছেন তিনি। The president made it clear that Afrikaners in South Africa who were the victims of unjust racial discrimination would be welcome to come to the United States, and he's now delivering on that promise. ডেপুটি সেক্রেটারি আশা করেন, আমেরিকার মাটিতে সাউথ আফ্রিকা থেকে আসা এই শরণার্থীরা নতুন জীবনে সফলতা পাবেন। When you have quality seeds, you can put them in foreign soil and they will blossom, they will bloom. And we are excited to welcome you here to our country where we think you will bloom. ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ট্রয় এডগার বলেন, সাউথ আফ্রিকার এই শরণার্থীদের জন্য আমেরিকান ড্রিম অর্জন করা সম্ভব। তাদের এই নতুন যাত্রায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
এদিকে নিজের দেশ ছেড়ে আমেরিকায় চলে আসায় অনেক সাউথ আফ্রিকান এই শরণার্থীদের সমালোচনা করছেন। রবার্ট স্কিন নামের এই খাবার বিক্রেতা বলছেন, তিনি মনে করেন সমস্যা থাকলে দেশ ছেড়ে না গিয়ে সমস্যা মোকাবিলা করে তা সমাধান করা দরকার। I don't believe in running away from problems. You know, we've got a lovely country. কোলেন কোবে নামের এই তরুণ মনে করেন আমেরিকা কোনো এক সময় হয়তো তাদের পাশে দাঁড়াবে, তবে এই মুহূর্তে নিজেদেরকেই নিজেদের সাহায্য করতে হবে। তিনি মনে করেন সমস্যা সমাধান না করে দেশ ছেড়ে পালালে ওই সমস্যাগুলো আজীবনই থেকে যাবে। America, maybe they can help us one day, but we should be helping ourselves right now. That's the only way. We can't run away from our problems because they will always be there. অন্যদিকে সাউথ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা দাবি করেছেন তার দেশে শ্বেতাঙ্গদের উপর কোনো ধরনের নিপীড়ন হচ্ছে না। But there is no data at all that backs that there is persecution of white South Africans or white Afrikaners, to be more particular, who are farmers. সাউথ আফ্রিকার এই শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে গ্রহণের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের শরণার্থী বিষয়ক নীতিমালা মানেনি। নীতিমালা অনুযায়ী শুধুমাত্র যুদ্ধ, দুর্ভিক্ষ এবং গণহত্যা থেকে পালিয়ে আসা ব্যক্তিদেরই আশ্রয় দেওয়ার কথা রয়েছে। তবে এই 49 জন শ্বেতাঙ্গ সাউথ আফ্রিকানকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে কেবল বর্ণবাদী নিপীড়ন। স্ট্যাটেন আইল্যান্ডের নর্থ শোরে সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। সোমবার তিনি বলেন 2027 সালে শুরু হবে নতুন এই প্রকল্পের নির্মাণ কাজ। এদিকে দুটি আবাসন প্রকল্প প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সিটির ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও অ্যান্ড্রু কিম্বল। নিউ ইয়র্ক সিটিতে কাঠের তৈরি বাড়ির সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে উঠছে স্ট্যাটেন আইল্যান্ডের নর্থ শোরে। টেকসই নির্মাণ সামগ্রী হওয়ায় কাঠ দিয়েই নির্মাণ করা হবে এই প্রকল্পের বাড়িঘর, যা নির্মাণের গতি বাড়াবে, কমাবে কার্বন নিঃসরণ। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে গড়ে উঠছে 2100 বাড়িঘর, যেখানে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান সহ থাকবে 12 একরের খালি জায়গা। নর্থ শোর অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন হলে সবুজায়নের পাশাপাশি স্ট্যাটেন আইল্যান্ডের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানান মেয়র এরিক অ্যাডামস। এরই ধারাবাহিকতায় সোমবার নিউ স্ট্যাপলটন ওয়াটারফ্রন্টের পাশেই দুটি খালি জমিতে 500টিরও বেশি নতুন মিশ্র আয়ের আবাসন ইউনিট নির্মাণ করার ঘোষণা দেন মেয়র, যার 25% বরাদ্দ থাকবে মধ্যম আয়ের মানুষদের জন্য। মেয়র আরও জানান এই প্রকল্পে যুক্ত আছেন নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও অ্যান্ড্রু কিম্বল। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আর্টিমাস এবং ফিনিক্স গ্রুপকে নির্বাচন করা হয়েছে বলে জানান এরিক অ্যাডামস। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির প্রথম ক্রিপ্টো সামিটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। একই সাথে নিউ ইয়র্ককে ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন মেয়র। নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ধারাবাহিক যান্ত্রিক গোলযোগে বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। সোমবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ না করেই নিউ ইয়র্কের আকাশসীমার নিয়ন্ত্রণ ফিলাডেলফিয়ার হাতে হস্তান্তর করেছিল বাইডেন প্রশাসন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে রবিবার তৃতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়েছে নিউ ইয়র্ক বিমানবন্দর। রাডার এবং বেতার যোগাযোগ ব্যবস্থা হঠাৎ ব্যর্থ হওয়াতে বিমানের গতিবিধির নিয়ন্ত্রণে ব্যাকআপ ব্যবস্থা ব্যবহার করেছেন কর্মকর্তারা। সতর্কতার খাতিরে 45 মিনিট বিমান উড্ডয়ন এবং অবতরণ বন্ধ থাকে। এতে বিমানের সময়সূচি নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। বিমানবন্দরটির এমন ধারাবাহিক যান্ত্রিক গোলযোগের দায়ভার সাবেক বাইডেন প্রশাসনের কাঁধে চাপালেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ না করেই নিউ ইয়র্কের আকাশসীমার নিয়ন্ত্রণ ফিলাডেলফিয়াতে স্থানান্তর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। চলমান সংকটের জন্য বাইডেনের পাশাপাশি সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজকেও দুষলেন ডাফি। বলেন 80 দশকের রাডার এবং বেতার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিউ ইয়র্ক বিমানবন্দরের ফ্লাইট সীমিত করা হবে বলে জানান ডাফি। ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। এদিকে যান্ত্রিক গোলযোগের পাশাপাশি লোকবল সংকটেরও মুখোমুখি হচ্ছে নিউ ইয়র্ক বিমানবন্দর। বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কর্মকর্তা না থাকার কারণে নিয়মিত বিলম্বের শিকার হচ্ছেন যাত্রীরা। সিএনএনের বিশ্লেষক মেরি শিয়াবো বলেন, যন্ত্রপাতি দ্রুত হালনাগাদ না করলে বিমান চলাচলে ঝুঁকি থেকেই যাবে।
সাবেক FAA ইনভেস্টিগেটর জেফ গুজেটি MSNBC-কে বলেন, ফ্লাইট কমানোর মতো সাময়িক সমাধানে কাজ হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী 30 দিনের মধ্যে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে ওষুধের দাম কমানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সোমবার হোয়াইট হাউসে সংক্রান্ত এক নির্বাহী আদেশ জারির আগে ট্রাম্প বলেন, এর ফলে কিছু ওষুধের দাম 50 থেকে 90% পর্যন্ত কমে আসবে। তিনি আরও জানান, চায়নার সঙ্গে আগামী 90 দিনের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি না হলে দেশটির পণ্যের ওপর 145% চেয়েও বেশি শুল্ক আরোপ করা হবে। ওষুধের দাম কমানোর লক্ষ্যে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সই করা এই নির্বাহী আদেশে আগামী 1 মাসের মধ্যে দেশে ওষুধের দাম বিশ্বের অন্যান্য উচ্চায় সম্পন্ন দেশগুলোর ওষুধের দামের সমপর্যায়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। আদেশে সইয়ের আগে ট্রাম্প বলেন, এখন থেকে বিদেশি রাষ্ট্রগুলোর স্বাস্থ্যসেবায় আর ভর্তুকি দেবে না আমেরিকা। But starting today, the United States will no longer subsidize the health care of foreign countries, which is what we were doing. We're subsidizing others' health care, countries where they... বড় ওষুধ কোম্পানিগুলোর লুটপাট ও মূল্য বৃদ্ধি আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। And we'll no longer tolerate profiteering and price gouging from Big Pharma, but again, it was really the countries that forced Big Pharma to do things that... প্রেসিডেন্ট দাবি করেন, তার এই আদেশের ফলে কিছু প্রেসক্রিপশন ওষুধের দাম অবিলম্বে 50 থেকে 90% পর্যন্ত কমে যাবে। Some prescription drug and pharmaceutical prices will be reduced almost immediately by 50 to 80 to 90%. তিনি হুঁশিয়ারি দেন, বড় ওষুধ কোম্পানিগুলো স্বেচ্ছায় এই আদেশ পালন না করলে এ বিষয়ে ফেডারেল সরকার কোম্পানিগুলোর বিরুদ্ধে তার ক্ষমতা ব্যবহার করবে। Big Pharma will either abide by this principle voluntarily or will use the power of the federal government to ensure that we are paying the same price as other countries. এ সময় পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করতে চায়নার সঙ্গে আমেরিকার সাম্প্রতিক সমঝোতা নিয়েও কথা বলেন ট্রাম্প। We made a great deal with China, great trade deal, but it was a much bigger deal originally, and then they canceled it right in the last day. চলতি সপ্তাহের শেষের দিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন জানিয়ে আগামী 90 দিনের মধ্যে দেশটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। The relationship is very, very good. I'll speak to President Xi maybe at the end of the week. We have some other things we're doing. আগামী বৃহস্পতিবার তুর্কিয়েতে হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠকে ভালো ফলাফল আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। ওই আলোচনায় নিজের যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। And I believe the two leaders were going to be there. I was thinking about flying over. I don't know where I'm going to be on Thursday. I've got so many meetings. But I was thinking about actually flying over there. There's a possibility of it, I guess, if I think things can happen. ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি আছে বলে জানান প্রেসিডেন্ট। Look at all of the things that we've done, and now today I'm heading over. We'll see what we're going to do with respect to Iran. কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নেওয়ার বিষয়ে তিনি যুক্তি দেন, এয়ারফোর্স ওয়ানে যে বিমানটি রয়েছে তা 40 বছরের পুরনো। You know, we're very disappointed that it's taken Boeing so long to build a new Air Force One. You know, we have an Air Force One that's 40 years old. সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের আমেরিকায় আশ্রয় দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেশটিতে প্রচন্ড বৈষম্যের শিকার হয়েছেন তারা। আগামী সপ্তাহে সাউথ আফ্রিকার নেতারা ওয়াশিংটন সফরে আসবেন বলেও জানান তিনি। Because they're being killed. And we don't want to see people be killed. Now, South Africa leadership is coming to see me, I understand, sometime next week. সাউথ আফ্রিকায় এখন যা চলছে তাকে গণহত্যা বলেও আখ্যায়িত করেন ট্রাম্প। But it's a genocide that's taking place that you people don't want to write about. এছাড়া গাজায় আমেরিকান ইসরায়েলি জিম্মি ইরান আলেকজান্ডারকে হামাসের মুক্তি দেওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আশাবাদ জানান, বাকি জিম্মিদেরও মুক্তি দেবে হামাস। We hope that we're going to have other hostages released too. দীর্ঘ 19 মাস আটক থাকার পর হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন ইসরায়েলি আমেরিকান নাগরিক ইডেন আলেকজান্ডার। সোমবার হামাস সদস্যরা রেড ক্রসের কাছে আলেকজান্ডারকে হস্তান্তর করে তার মুক্তিকে বড় ঘটনা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলেকজান্ডারের মুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এছাড়া 21 বছর বয়সী ইসরায়েলি আমেরিকানের মুক্তির খবরে স্বস্তি জানান নিউ জার্সির টেনাফ্লাই সিটির বাসিন্দারা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের শুরুর দিনেই মুক্তি পেলেন হামাসের হাতে দীর্ঘ 584 দিন ধরে আটক 21 বছর বয়সী আমেরিকান ইসরায়েলি নাগরিক ইডান আলেকজান্ডার। সোমবার আইডিএফ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় দীর্ঘ প্রায় 19 মাস পর ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে জড়িয়ে ধরেন আলেকজান্ডারের মা। ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটকদের মধ্যে আলেকজান্ডারই সবশেষ জীবিত আমেরিকান হিসেবে মুক্তি পেয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল সীমান্তের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে আলেকজান্ডারকে জিম্মি করে হামাস যোদ্ধারা। তার মুক্তির দাবিতে ইসরায়েল এবং আমেরিকায় বিভিন্ন সমাবেশ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেন পরিবারের সদস্যরা। তার মা জানান কখনো ভাবেননি জীবিত অবস্থায় আলেকজান্ডারের সাথে আবারও কথা বলতে পারবেন। আমেরিকান ইসরায়েলি সেনার মুক্তির আগে গাজায় আইডিএফ এর হামলা স্থগিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে আলেকজান্ডারের মুক্তির বিষয়টি গণমাধ্যমের সামনে আনেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রায় 2 ঘন্টা পর রেড ক্রস কর্মকর্তা এবং হামাস যোদ্ধাদের সাথে আলেকজান্ডারের ছবি প্রকাশ করে আল জাজিরা। Very happy to announce that Idan Alexander, an American citizen who until recently most thought was no longer living, thought was dead, is going to be released in about 2 hours actually. এদিকে ইডান আলেকজান্ডারের মুক্তির খবরে নিউ জার্সির টেনাফ্লাই সিটির অলিয়ার পার্কে জড়ো হন শতাধিক বাসিন্দা। তারা জানান টেনাফ্লাইয়ের বাসিন্দা আলেকজান্ডারের মুক্তিতে কমিউনিটিতে স্বস্তি ফিরেছে। এরই মধ্যে 21 বছর বয়সী তরুণীর মুক্তিতে সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি। হামাসের হাতে আটক সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি। এদিকে গাজায় হামলা স্থগিত করে আমেরিকান ইসরায়েলি নাগরিকের মুক্তি দেওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে হামাসের হাতে আটক অন্তত 60 জন বন্দীর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা জানিয়ে তেল আভিভে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা। দেশটির প্রধানমন্ত্রীকে রক্তপিপাসু এবং যুদ্ধবাজ আখ্যা দিয়ে তারা জানান ইসরায়েলিদের জীবন বিপন্ন করে ক্ষমতায় থাকতে চান নেতানিয়াহু। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের এ সফরের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার সৌদি আরব যান তিনি। দেশটির রাজধানী রিয়াদে অবতরণের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমেরিকায় সৌদির বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা করতেই রিয়াদ সফর করছেন ট্রাম্প। সেখান থেকে বুধবার কাতার ও পরে ইউনাইটেড আরব আমিরাতে সফর করবেন তিনি। শুধু আঞ্চলিক সংকটই নয়, ভূরাজনীতি ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সৌদি আরবে যান তিনি। রিয়াদে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স 1 অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিমানবন্দরে ট্রাম্পকে অভিবাদন জানায় সৌদি আরবের সামরিক বাহিনীর একটি দল। এ সময় তাদের সালাম গ্রহণ করেন ট্রাম্প। পরে যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে রয়্যাল কোর্টে যান প্রেসিডেন্ট। সেখানে তাকে গার্ড অব অনার দেয় সৌদির রয়্যাল অশ্বারোহী বাহিনীর সদস্যরা। পরে ট্রাম্পকে গান স্যালিউট দিয়ে অভিবাদন জানানো হয়। النشيد الوطني للولايات المتحدة الأمريكية السلام الملكي السعودي سلام خذ। রয়্যাল কোর্ট প্যালেসে ট্রাম্পের সফরসঙ্গী ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্বের পর সেখানে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। আমেরিকায় প্রায় $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সৌদির এই বিনিয়োগ বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার আশা করছেন। এ বিষয়ে রিয়াদের সম্মতি আদায় করতেই তিনি সৌদি সফরে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ট্রাম্পের এ সফরে গাজায় চলমান যুদ্ধ এবং সৌদি ইসরায়েল সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথাও রয়েছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মিডল ইস্ট প্রোগ্রামের ডিরেক্টর সানাম ভাকিলের মতে ট্রাম্প অত্যন্ত ব্যবসায়িক মানসিকতার একজন প্রেসিডেন্ট।
তাই তিনি অন্য কিছুর চেয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আঞ্চলিক অংশীদারিত্ব ও ভূ রাজনীতির কথা মাথায় রেখেই তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। বিবিসি ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক খাশাইয়ার জুনাইদি বলেন, ট্রাম্পের এই সফর পুরোপুরি ব্যবসায়িক। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সফর থেকে কি পরিমাণ অর্থ তিনি আমেরিকায় নিতে পারবেন তা নিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সফলতা দেখানোর একটি সুযোগ তৈরি হবে। সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা। মঙ্গলবার রিয়াদের রয়্যাল কোর্ট প্যালেসে দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক চুক্তি সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই চুক্তির আওতায় জ্বালানি, প্রতিরক্ষা, মহাকাশ, খনিজ সহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে আমেরিকা ও সৌদি সরকার। এর আগে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজকীয় অভ্যর্থনা দেওয়ার পর তার সঙ্গে বৈঠক করেন যুবরাজ সালমান। সৌদি সরকারের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করতে রিয়াদ সফরে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে দেশটির কাছ থেকে প্রায় $600 বিলিয়ন বড় বিনিয়োগের নিশ্চয়তা আদায় করতে সক্ষম হন তিনি। রিয়াদে দ্বিপক্ষীয় কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে সৌদির পক্ষে চুক্তিতে সই করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ চুক্তির আওতায় প্রতিরক্ষা, জ্বালানি, খনিজ, মহাকাশ সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতায় একমত হন দুই নেতা, যার আওতায় সৌদি আরবের কাছে $142 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। একে ইতিহাসের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। এর আগে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে তার প্রশংসা করেন ট্রাম্প। বলেন, তারা একে অন্যের খুব ভালো বন্ধু, তারা দুজন মিলে বহু কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি সৌদি যুবরাজের কাছ থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন বলেও আশা জানান ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স 1 অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিমানবন্দরে ট্রাম্পকে অভিবাদন জানায় সৌদি আরবের সামরিক বাহিনীর একটি দল। এ সময় তাদের সালাম গ্রহণ করেন ট্রাম্প। পরে যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে রয়্যাল কোর্টে যান প্রেসিডেন্ট। সেখানে গার্ড অব অনার দেয় সৌদির রয়্যাল অশ্বারোহী বাহিনীর সদস্যরা। পরে ট্রাম্পকে গান স্যালিউট দিয়ে অভিবাদন জানানো হয়। রয়্যাল কোর্ট প্যালেসে ট্রাম্পের সফরসঙ্গী ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্বের পর সেখানে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। বিবিসি ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক খাশাইয়ার জুনাইদি বলেন, ট্রাম্পের এই সফর পুরোপুরি ব্যবসায়িক। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সফর থেকে কি পরিমাণ অর্থ তিনি আমেরিকায় নিতে পারবেন তা দিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সফলতা দেখানোর একটি সুযোগ তৈরি হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।